প্রিয় দর্শক, অনেক স্বাগত জানাচ্ছি ইভ্যালি প্রেজেন্স বিট সংলাপে। শাহরিনা ওয়াহিদ আপনাদের সাথে চলে এসেছি। আজকের আলোচনা করব আমরা কোরবানি পশুর চামড়া ও এর বাজার নিয়ে। আমাদের সাথের মধ্যে আছেন মিজানুর রহমান, উনি আছেন সহ সভাপতি বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন থেকে। তার সাথে টিপু সুলতান আছেন মহাসচিব বাংলাদেশ হাউস অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে, এবং আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, উনি আছেন শিক্ষক ও গবেষক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। অনেক স্বাগত জানাচ্ছি ইভ্যালি প্রেজেন্স বিট সংলাপে আমাদের সাথে থাকার জন্য। মহামারীর মধ্যেও উদযাপিত হয়ে গেছে ঈদ উল আজহা এবং চলছে পশু কোরবানি যেভাবে হয়েছে। আমরা জানি যে এই সময়টাতেই আসলে চামড়ার ব্যবসা উঠে দাঁড়ায়। এই সব কিছু নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব। তার আগে আজকের একটি লাইভ আছে সাভার থেকে, নাজমুল হুদা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ওনার সাথে আমরা কথা বলে ফিরছি আলোচনায়। নাজমুল হুদা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, জানাবেন যে বাজারের কি পরিস্থিতি এবং কেমন চলছে এই সময়ের চামড়ার ব্যবসা? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছে আমি চামড়া শিল্প ট্যানারিতে বিসিক, অর্থাৎ এখানে কিন্তু প্রচুর চামড়া আসতে শুরু করছে। আজকে ঈদের চতুর্থ দিন, এখনও কিন্তু কাঁচা চামড়া আসছে এবং লবণ প্রক্রিয়াকরণ যে চামড়াগুলি, সেগুলি ঢাকার বাইরে যেসব চামড়াগুলি কেনা হয়েছে সেই চামড়াগুলি কিন্তু এখন এই ট্যানারিগুলিতে আনা হচ্ছে। এবং যেহেতু কোরবানির পশুর যে চামড়া, এটা দেশীয় পণ্য, সেই হিসেবে আসলে একমাত্র বিসিকের যে পক্ষ থেকে এবার যে চামড়া সংগ্রহ করা হয়েছে, অর্থাৎ চামড়া ট্যানারি মালিক যারা রয়েছেন তারা কিন্তু যে 125 ট্যানারি কিন্তু এখন পুরো দমে চালু রয়েছে এই ট্যানারিতে, এবং সেখানে কিন্তু চামড়া যে তারা সংগ্রহ করেছে এবং অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবার আসলে একটু যেমন চামড়া পাচার হয়নি এবং চামড়া কিন্তু বিক্রি হয়েছে। এবং আমরা যে কারখানাতে রয়েছি আপনারা একটু দেখাবো যে চামড়াগুলো কিন্তু এখন লবণ দিয়ে, অর্থাৎ কারখানার ভিতরেই কিন্তু লবণ দিয়ে সেগুলো প্রস্তুত রাখা হয়েছে। এবং এই চামড়াগুলি যাতে এবার নষ্ট না হয় সেজন্য কিন্তু মালিকরা এবং যারা মৌসুমি ব্যবসায়ী তাদেরকে নির্দেশনাও দিয়েছে, এবং তারা বলেছে চামড়া যাতে যেখানে কিনবেন সেখানেই যেহেতু লবণ দিয়ে প্রস্তুত করা হয়। আমি এই চামড়া শিল্প ট্যানারি যে এইখানকার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রয়েছে শাখাতুল্লাহ, তার সঙ্গে একটু কথা বলবো। এবার আসলে যে চামড়া আপনারা কিনেছেন, অনেকে অভিযোগ করা হচ্ছে কিছু কিছু ব্যবসায়ী ট্যানারির কাছে তারা বলছে যে চামড়া সংগ্রহ করছে, সেই চামড়া আপনাদের কাছে বিক্রি করবে, এবং পোস্তাতেও কিন্তু একই রকমের চামড়া সংগ্রহ করেছে এবং ঢাকার বাইরেও চামড়া সংগ্রহ করেছে। তারা ব্যবসায়ীরা কিন্তু অনেক ব্যবসায়ীরা অভিযোগ করছে যে চামড়া নিয়ে এখনো কারসাজি করছে। আসলে এই আপনারা যারা মালিক রয়েছেন তারা আসলে কি ভাবছেন এই বিষয় নিয়ে? ধন্যবাদ। ট্যানারি মালিকরা আসলে লবণযুক্ত চামড়াই সংগ্রহ করে। আমরা আজকে আমাদের শম্ভুগঞ্জ প্রথম হাট, এখান থেকে আমরা চামড়া সংগ্রহ শুরু করেছি। আগামী 2 মাস আমরা একটানা চামড়া সংগ্রহ করব। আমরা আসলে রক্তের চামড়াটা খুব কমই সংগ্রহ করি। আমরা পুরো বাংলাদেশে খোঁজখবর নিয়ে দেখেছি গত কয়েক বছরের তুলনায় এবার অনেক ভালোভাবে চামড়া সংরক্ষণ করা হয়েছে, এবং এখানে সরকারের 2টা সংস্থা, শিল্প মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় সরাসরি মনিটরিংয়ের ফলে আজকে এই সফলতা। আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই। আসলে চামড়া পচনশীল, এটাকে অতি দ্রুত সংরক্ষণ করা হলে ন্যায্য মূল্য পাওয়া যাবে। আমরা আশা করি বাণিজ্য মন্ত্রণালয় যে দাম বেঁধে দিয়েছে ওই দামেরই আমরা চামড়া সংগ্রহ করব। আমাদের চামড়া শিল্পনগরে সাভারে প্রায় 125টা ট্যানারি প্রস্তুত। আমরা এখানে উৎপাদনে আমাদের বা প্রসেসিংয়ের কোনো সমস্যা নাই। আমাদের সিইটিভির কন্ডিশন অতীতের যে কোনো সময়ের তুলনায় ভালো। আপনারা জানেন এখানে একটা সিইটিভি পরিচালনা করার জন্য একটা কোম্পানি গঠন করা হয়েছে। ওই কোম্পানির মাধ্যমে বর্তমানে সিইটিভি পরিচালিত হচ্ছে। আর কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে বহির্বিশ্বে, যার ফলে গত 6 মাস যাবৎ আপনারা দেখেছেন যে চামড়ার এক্সপোর্টও বৃদ্ধি পেয়েছে। আগামী বছর আমরা পুরো দমে আশা করি আমাদের যেই ব্যবসায় যে দুরবস্থা সেটা কেটে আমরা আমাদের রেগুলার যে ব্যবসা আমরা ওইখানে আমরা পুষতে পারবো, আমাদের লক্ষ্যমাত্রা আমরা পুষতে পারবো।
অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন যে তারা কিন্তু বলছে এবং চামড়ার যে লক্ষণীয় তারা কিন্তু আসলে বলছে, এবং এই করোনা মহামারীর মধ্যে কিন্তু যে চামড়াগুলি আপনি দেখছে যে এবার ঢাকার বাইরে থেকে যে চামড়া সেগুলো কিন্তু আনতে শুরু করেছে, এবং তাদেরকে বলা হচ্ছে যে যেহেতু যে এই করোনার মহামারীর মধ্যে যে এই যে কাঁচা পণ্য যে ট্রাকগুলি রয়েছে সেগুলো যাতে কোথাও না আটকায়। এবং এই ছিল আমার কাছে চামড়া শিল্প ট্যানারির সর্বশেষ খবর। চলে যাচ্ছে স্টুডিওতে। অনেক ধন্যবাদ নাজমুল হুদা আমাদের সাথে থাকার জন্য। দর্শক, ফিরে যাচ্ছি আমরা আলোচনায়, কথা বলবো কোরবানি পশুর চামড়া ও বাজার নিয়ে। শুরু করতে চাচ্ছি মিজানুর রহমান আপনার সাথে। আমরা জেনে আসলাম সাভার থেকে যে আসলে কি পরিস্থিতি আছে এবং বাজারে কি অবস্থা। আপনার কাছ থেকে জানতে চাবো যে গত বছরের তুলনায় যদি এই বছরকে আমরা কম্পেয়ার করি, আপনার কি মনে হয় যে বাজারের কি অবস্থা এবং কেমন যাচ্ছে আসলে ব্যবসা? একটু বাড়িতে হবে নাকি? আপনার অডিওটা অফ আছে, একটু অডিওটা অন করবেন। অডিওটা অফ আছে নাকি? জি, এখন বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি বলুন। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে যদি গতবারের থেকে এবারে তুলনা করি তাহলে দেখবো যে এবারে পরিস্থিতি আল্লাহর রহমতে অনেক ভালো। কারণ গত বছর আমরা চামড়া দেখেছি, অনেক চামড়া নষ্ট হয়েছে, অনেক চামড়া ফেলে দিতে হয়েছে, কিন্তু এবছর আমরা সেরকমটা দেখিনি। এবং দামের দিকে যদি দেখতে চাই আমরা দেখবো যে গত বছরের থেকে আমাদের এবারের দামটা ছিল প্রায় পার স্কোয়ার ফিটে 5 থেকে 7 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 8-10 টাকাও ডিফারেন্স হয়ে গেছে। আপনি জানেন যে ঢাকা শহরে চামড়ার মূল্য ছিল 40 থেকে 45 টাকা লবণযুক্ত, কিন্তু দেখা গেছে যে কাঁচা চামড়ায় 40 থেকে 45 টাকা বিক্রি হয়েছে। কারণ কাঁচা চামড়া ঢাকা শহরে অল ইন এভারেজে 600, 650, 700, 750 টাকার মধ্যে বেচা কেনা হয়েছে গড়ে। এবং ঢাকার বাইরের চামড়াও আপনি ধরেন 3 থেকে 500, 600 টাকা বিক্রি হয়েছে। কারণ আমরা আপনাদের মাধ্যমে একটা চ্যানেলের রিপোর্টে দেখেছি যে রংপুরের চামড়া 300 থেকে 700 টাকা বিক্রি হয়েছে। এবং সবচেয়ে আশার দিক এবার যেটা হয়েছে যে চামড়া যথাসময়ে লবণ সল্টিং করা গিয়েছে। যদিও মানে শেষ মুহূর্তে লবণের কিছু ক্রাইসিস ছিল, তারপরেও আমার মনে হয় যে আমাদের মানে মন্ত্রণালয়, যেমন শিল্প মন্ত্রণালয় শিল্প সচিব মহোদয় যথেষ্ট সময় দিয়েছেন এবং উনি সরাসরি মনিটরিং এ ছিলেন। উনি জানা মতে যে উনি কোরবানির ঈদের দিন সন্ধ্যার দিকে আমাদের হাজারীবাগের ট্যানারি এলাকায় যেখানে চামড়া কিছু পারচেস করা হয়েছে এখানে গিয়েছেন, এবং শিল্পনগরীতেও পরের দিন গিয়েছেন। এবং সাথে সাথে বাণিজ্য মন্ত্রণালয় যে কমিটিগুলি করা হয়েছিল সেই কমিটিগুলিও যথেষ্ট আন্তরিকতার সহিত কাজ করেছে, যার কারণে আমরা সরকারের 2 মন্ত্রণালয়কেই আবারও ধন্যবাদ জানাই। আপনি জানেন যে গরমের সময় আমাদের যেহেতু কোরবানি সেহেতু চামড়া নষ্টের একটা আশঙ্কা থাকে। সেক্ষেত্রে আমাদের এবারও কিছু চামড়া আশা হয়তোবা নষ্ট হতে পারে, কিন্তু সেটার পরিমাণ বিগত বছরের তুলনায় অনেক কম। এবং এই বছর যেটা হয়েছে আমরা বারবারই আবেদন করেছিলাম যে যেন চামড়াগুলি যথাস্থানে মানে যেখানে আপনার চামড়াগুলি কালেকশন হয় সেখানেই যেন রিজার্ভেশন করা হয়। আমাদের কাছে মনে হয়েছে যে এবার আমাদের ডাকে সাড়া দিয়ে মানে যারা প্রান্তিক বা যারা চামড়া সংগ্রহকারক আছেন তারা ওইখানেই রিজার্ভেশন করেছেন, যেটা চামড়া মানে গুণগত মান নষ্ট হওয়া থেকে রক্ষা করবে। আর আমরা আরেকটা রিপোর্ট দেখেছি যে এবার দেখেন আপনি বিগত বছরগুলিতে চট্টগ্রাম এবং সিলেটেই বেশি সমস্যাগুলি হয়েছিল, এবং এবার শেষ পর্যন্ত চট্টগ্রামে যে রিপোর্টিংটা এসেছে সেখানে দেখা গেছে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা চিটাঙ্গের আতরাত দ্বীপপুঞ্জতে অনেক কম হয়েছে। যেখানে বিগত বছর তারা 4 লক্ষ চামড়া সংগ্রহ করতে পেরেছিল, এবছর তারা পেরেছে মাত্র 1 লক্ষ পিস। এটার কারণ হলো যে বিভিন্ন স্থানে চামড়াগুলি যথাসময়ে সংরক্ষণ করা হয়েছে। যেমন একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে আমরা যে আপনার হাটহাজারী যে বড় মাদ্রাসাটা আছে বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা, সেখানে প্রায় 35,000 পিস লবণ সল্টিং করা হয়েছে, লবণ দিয়ে সল্টিং করা হয়েছে। সুতরাং এই ধরনের আমরা আশা করি যে ভবিষ্যতেও এই ধরনের মাদ্রাসাগুলি তাদের উদ্যোগে চামড়া সল্টিং করবে এবং তাতে করে আমাদের জাতীয় সম্পদ চামড়া গুণগত মান রক্ষা হবে এবং আমরা যথাসময়ে পরবর্তীতে নির্দিষ্ট প্রাইসে চামড়াগুলি কিনতে পারবো। জি জি, টিপু সুলতান আপনার কাছে আসতে চাচ্ছিলাম, একটু জানাবেন। উনি তো এবারে পরিস্থিতি বললেন যে না বাজার পরিস্থিতি ভালো আছে, কিন্তু আপনি একটু জানাবেন যে আসলে ব্যবসায় এবছর আবার কি কি সমস্যাগুলো আসলে মোকাবেলা করতে হয়েছে। কারণ আমরা জানি যে একটা বড় মহামারী দিয়ে আমরা যাচ্ছি এবং এরকম পরিস্থিতিতেও তারপরে আমরা চেষ্টা করেছি যে বাজারের মানটা যেন ধরে রাখা যায়। আপনি একটু জানাবেন যে সমস্যাগুলো যদি কোনো কিছু সম্মুখীন করে থাকেন। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল 24 কে। মিজান ভাই যেটা বললো বিষয়টা ঠিকই বলেছে যে আমাদের এই বছর মানে পরিসংখ্যান অনুযায়ী যদি আমরা চুলচেরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই গত বছর এবং এর আগের বছরের তুলনায় এই বছর বেটার পজিশনের ব্যবসা হয়েছে। এবং চামড়া সংশ্লিষ্ট যারা আছে এই কারণগুলো হচ্ছে আমরা কিন্তু আপনাদের মাধ্যমে ভালোভাবে
বলার চেষ্টা করেছি। আগে 8-10 ঘন্টার ভিতরে প্রিজার্ভ করার বিধান ছিল, নিয়ম ছিল, কিন্তু এই সামার যে গরমটা, এই গরমের কারণে আমরা বলেছি 3-4 ঘন্টার ভিতরে প্রিজার্ভ করে দেন। তো এই ফলাও প্রচারের মাধ্যমে অনেকগুলো আমাদের আশা যেগুলো ছিল এগুলো ফুলফিল হয়েছে এবং মানুষ সচেতন হয়েছে, এই কাজগুলো করেছে। এখন কিছু কিছু ফেজ তো সম্মুখীন করতেই হয়েছে। দেখুন, ঈদুল আজহার দিন কিন্তু 1 crore প্লাস বা বিলো 1 crore গবাদি পশু জবাই কিন্তু একটা অস্বাভাবিক ব্যাপার, এটা স্বাভাবিক না। এরপরেও জি আমদানি হয়ে আপনার মনে জি আমরা শুনতে পারছি না, আবার বলবেন। এই আমাদের ধরুন এই যে 1 কোটি গরু যদি স্লটিং হয়ে থাকে, চামড়াও কিন্তু 1 কোটি হয়েছে, এটা কিন্তু স্বাভাবিক বিষয় না, বিষয়টা অস্বাভাবিক। তারপরে অনেক লোকের সমাগম হয়, এই কারণে জি আপনার নেটওয়ার্কটা হয়তো একটু সমস্যা করছে, আমরা ফিরে আসছি আপনার কাছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, আপনার কাছে আসছি আলোচনায়। একটু জানাবেন যে আমাদের দুজন বক্তা যে বিষয়গুলো বললেন ওই ব্যাপারে আপনার মন্তব্য কি? ধন্যবাদ আপনাকে এবং নিউজ 24 এর অগণিত দর্শককে। ওনারা যেভাবে বলার চেষ্টা করেছেন, আমি একটু ভিন্ন আঙ্গিকে বলতে চাই। জি অবশ্যই। আপনি জানেন যে এই চামড়া শিল্প এখন পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় অন্যতম বৃহৎ রপ্তানি খাত, যেটি আমরা একসময় সোনালী আঁশের দেশ বলা হতো পাট। এই পাট শিল্পকে আমরা ধ্বংস করেছি আমরা নিজেরাই। অথচ পাট শিল্প আমাদের দেশে ধ্বংস হয়ে গেছে, কিন্তু পার্শ্ববর্তী দেশে পাট শিল্প প্রতিনিয়ত নতুন নতুন পাট শিল্প গড়ে উঠেছে, শুধুমাত্র সরকারি আমলাতান্ত্রিক জটিলতা এবং দেশীয় উদ্যোক্তাদের সমন্বয়হীনতার অভাবে। আজকে যদি চামড়া শিল্পের কথা বলছি, ওনারা বলছেন, দুইজনই বলছেন যে মাশাআল্লাহ গতবারের চেয়ে ভালো। এটি তো ভালো হওয়ার কথা নয়। আজকে টিপু সুলতান ভাই বলছেন যে এটা অস্বাভাবিক ঘটনা। কেন অস্বাভাবিক হবে? প্রতি বছর অ্যারাউন্ড 1 crore পশু কুরবানি হয়, এটি তো স্বাভাবিক ঘটনা এবং এটা প্রতিদিন এই ঘটনাটি ঘটবে, এটি আমাদের জানা ঘটনা। এটি অনিশ্চয়তা নাই, এটার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, এটি ঘটবে। তাহলে সারা বছর আমাদের যে চামড়া আহরিত হয় এই দেশে, তার মোর দেন 70% চামড়া আহরিত হয় এই কুরবানির সময়। তাহলে আজকে বললেন যে শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় তদারকি করেছেন। এই তদারকি ঈদের 1 সপ্তাহ আগে কেন? চামড়ার মূল্য নির্ধারণ এবং চামড়া প্রক্রিয়াজাতকরণের যে প্রচারণা, এটা তো সারা দেশব্যাপী হওয়া দরকার, সারা বছর ব্যাপী হওয়া দরকার। আজকে এই চামড়া শিল্প গত 3 বছরে যে মহামারী, যে সুনামি হয়ে গেছে, এতে করে কিন্তু চামড়া শিল্পের যে বহির্বিশ্বে যে চামড়া শিল্পের যে বাজার এবং চামড়াজাত পণ্যের যে বাজার, কোনোটারই কিন্তু দাম কমেনি। কিন্তু চামড়ার, কাঁচা চামড়ার দাম কেন কমবে? এটি তো বোধগম্য নয়। আপনি জানেন যে বিশ্বের সকল দেশে বাংলাদেশের চামড়ার একটি সুনাম আছে এবং আমাদের এই চামড়া ক্রেতাদের মধ্যে অন্যতম গ্রাহক কিন্তু চায় না। যদিও কোভিডের কারণে এটি মন্দা ভাব চলছে। আপনি জেনে আশ্চর্য হবেন যে আজকে চামড়াজাতে পণ্য যেগুলো আমরা তৈরি করি, ব্যাগ, জুতা, লেদার, এই সমস্ত পণ্যের গত 2019-20 এবং 2020-21 প্রায় 18% চাহিদা বিদেশে বৃদ্ধি পেয়েছে। যদি সেই চাহিদা যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের দেশে এই চামড়া পণ্যের দাম কেন কমবে? এটি বোধগম্য নয়। ওনারা বললেন চামড়া সরকারি দামে কিনেছেন, মোটেই কথাটি সঠিক নয়। কারণ আপনি নিজেও জানেন, আপনার টেলিভিশন চ্যানেলের মধ্যেও প্রচারিত হয়েছে যে আজকে নর্থ বেঙ্গলের যে চামড়াটা নাটোর কেন্দ্রিক সেই চামড়া বিক্রয় হয়। আপনাদের টেলিভিশনে রাজশাহীর প্রতিনিধি কাজী সাহেব তিনি নিউজ করেছেন যে 7 থেকে 8 জন ব্যক্তি, একটা সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের কাছে গোটা নর্থ বেঙ্গলের চামড়া জিম্মি হয়ে গেছে। এবং এই জিম্মি হওয়ার কারণে এবং সরকারের এখানে সুস্পষ্ট তদারকি না থাকার কারণে এবং তদারকির অভাবের কারণে এবং আমরা শর্টকাট কিছু পরিকল্পনা করি এই চামড়া শিল্পকে নিয়ে, কিন্তু যেহেতু এই ঈদের সময় 70% চামড়া আহরিত হয়, তাহলে কেন আমাদের সুস্পষ্ট পরিকল্পনা থাকবে না? কেন 1 সপ্তাহ আগে প্রচার করা হবে? কেন রাষ্ট্রীয়ভাবে এই সিন্ডিকেটের দৌরাত্ম্য থেকে বের হওয়ার জন্য কেন সরকারিভাবে চামড়া ক্রয় করা হবে না? আমি একটা কথা বলি, দেশের উন্নয়ন, দেশের অর্থনৈতিক উন্নয়ন শুধুমাত্র বেসরকারি খাত দিয়ে কিন্তু সম্ভব নয়। এখানে সরকারি এবং বেসরকারি খাত, বাংলাদেশে প্রায় 100টার মতো বেসরকারি ব্যাংক। তারপরও কি আপনি বলতে পারেন সরকারি ব্যাংকের চাহিদা কমে গেছে? মানুষ কিন্তু সরকারি ব্যাংকের প্রতি আস্থা রাখে। আজকে রেলওয়ে সরকারি, আজকে বিমান সরকারি। আজকে যদি বাংলাদেশ বিমান যদি না থাকতো, আজকে আপনি আমার মতো সাধারণ লোকেরা আজকে কিন্তু কোনোভাবেই এই স্বল্প খরচে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটে কিন্তু আমরা ফ্লাইট করতে পারতাম না।
আজকে প্রত্যেক জেলায় 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 আমাকে এই চাংড়া শক্তনাগার তৈরি করতে হবে। প্রয়োজন বোধে সরকারি উদ্যোগে, সরকারের শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় আছে, তাদের উদ্যোগে সেখানে প্রিজার্ভেশন ব্যবস্থা তৈরি করতে হবে, যাতে এই সিন্ডিকেট ব্যবসায়ী যারা এই চামড়াটাকে গুটি কয়েক ব্যবসা, তারা ব্যাংক থেকে লোন পায় না একরকম বলে, আবার যারা মধ্যস্বত্বভোগী তারা বলে যে আর ট্যানারি মালিকরা আমাদেরকে টাকা দেয় না। এই যে একটা টানাপোড়ন, যে ক্ষুদ্র ব্যবসায়ী এবং যারা এই যে আমাদের মিজান টিপু ভাইরা আছেন, যারা মধ্যস্বত্বভোগী, যারা ব্যবসা করেন দুধের মধ্যে, যে ট্যানারি মালিকরা তারা সময় মতো তাদেরকে কাঁচামালের টাকা দেন না। একটা সময় কিন্তু আমাদের ওয়েট ব্লু চামড়া সেটার কিন্তু রপ্তানি নিষিদ্ধ ছিল। দেখেন দুঃখজনক একটি ঘটনা, যে আমরা দাবি করছিলাম বা দেশবাসী দাবি করছিল যেহেতু চামড়া এই দেশীয় একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, অতএব ওয়েট ব্লু চামড়াটা বিদেশে রপ্তানি করা যায় কিনা। মাত্র ঈদের 15 দিন আগে সরকার বললেন যে নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওয়েট ব্লু চামড়া রপ্তানি করা হবে। কিন্তু কত বড় একটা অবিবেচক সিদ্ধান্ত, যে 15 দিনে আপনি বাজার কারা এই ক্রয় করবে, কি পদ্ধতিতে ক্রয় করবে, ক্রেতা কারা হবে, সেগুলোর পরিবহন ব্যবস্থা কি হবে, সংরক্ষণ ব্যবস্থা কি হবে, সেগুলোর কোনো কিছু নির্ধারণ না করে একটি হাওয়ার উপরে একটি বায়বীয় সিদ্ধান্ত প্রচার করলেন। এই করে এই শিল্পটা যদি ধ্বংস হয়ে যায়, আপনি জানেন যে আজকে সরকারের মূল কনসার্ন হলো গার্মেন্টস শিল্প। গার্মেন্টস শিল্প রপ্তানি পণ্যের 85% কন্ট্রিবিউট করে। সেক্ষেত্রে পরবর্তী দ্বিতীয় অবস্থানে কিন্তু চামড়া, কিন্তু দুঃখজনক হলে সত্য, সেই চামড়া কিন্তু দ্বিতীয় অবস্থান থেকে তৃতীয় অবস্থানে যায় অবস্থা। তবে কোনো কারণে আপনি জানেন যে 2024 থেকে 2026-এর মধ্যে আমাদের এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি, গার্মেন্টস পণ্যটা যখন আমরা ইউরোপীয় কান্ট্রি এবং যুক্তরাজ্যে আমরা রপ্তানি করব, তখন 7 থেকে 8% অতিরিক্ত ট্যাক্স দিয়ে আমাদেরকে রপ্তানি করতে হবে। অতএব ঝুঁকির মধ্যে পড়বে এই শিল্প। জি অবশ্যই, আমরা এই বিষয়ে একটা বিরতি নিয়ে এসে আপনার সাথে আবার আলোচনা করছি। প্রিয় দর্শক, আমাদের যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্টস বিট সংলাপে। আমরা কথা বলছিলাম কোরবানি পশুর চামড়া ও বাজার নিয়ে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসনাত আলীর কাছ থেকে আমরা কিছু সমস্যাগুলো জানতে পারলাম। এই বিষয়ে আমি একটু টিপু সুলতান আপনার সাথে কথা বলতে চাবো, যে উনি যে সমস্যাগুলো আসলে আমাদেরকে জানালেন, আপনার এই বিষয়ে মন্তব্য কি? জি আপা, আমাকে? জি, টিপু সুলতান আপনার সাথে কথা বলছি। সমস্যা এই কোভিড-19 সিচুয়েশনে ব্যবসা, যে গ্যাদারের ব্যবসা, এটা ঈদের দিন শত শত হাজার হাজার লোকের সমাগম, এর মাঝে যে আমরা শতভাগ সফল না হলেও 80% সফল হয়েছি বলে আমরা মনে করি। যেহেতু পুরো মার্কেটে ইনস্ট্রাকশন দেওয়া, স্বাস্থ্যবিধি মেনে চলে চামড়ার ব্যবসাকে পরিচালনা করতে হবে। এবং এই সমস্ত সকালে কিন্তু একটু বৃষ্টির ভাব ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সহায় ছিল, সারাদিন আর বৃষ্টিটা হয়নি। বৃষ্টি হলে কিন্তু অনেক বড় সমস্যা বেড়ে যেত। আমি জানতে চাচ্ছিলাম যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসনাত আলী কিছু সমস্যার কথা কিন্তু বলেছেন আমাদের এই বিরতির আগে, আর কিছু অভিযোগ দিয়েছেন, এই বিষয়ে আপনার মন্তব্য? হাসনাত ভাই যেটা বলেছে, উনি বলেছে এটা পুরোপুরি অযৌক্তিক না। আমি অস্বাভাবিক বলেছি এই কারণে যে চামড়ার ব্যবসাটা 80 লক্ষ 1 কোটি গরু জবাই, স্লটিং হওয়াটা লক্ষ লক্ষ লোকের সমাগম এবং চামড়া সংশ্লিষ্ট লক্ষ লক্ষ লোকের সমাগমে একটা অস্বাভাবিক না হলেও প্রতি বছরই করে থাকি আমরা, এটা আমাদের অভ্যস্ত হয়ে গেছে এবং প্ল্যান প্রোগ্রাম এই ধরনেরই থাকে। ঠিকই আছে, কিন্তু দাম কমার বিষয় এবং বাড়ার বিষয় যে উনি যে হাসনাত ভাই যে কথাটা বললো, এখানে ডিমান্ডের ব্যাপার আছে। আপনি নিশ্চয়ই জানেন ব্যবসাটা কিন্তু এক্সপোর্ট ওরিয়েন্টেড 90%ই, 10% দেশে লোকাল চাহিদা থাকে, কিন্তু 90% এক্সপোর্টের সাথে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে সামঞ্জস্যতা রেখে রেট কিন্তু হাই লো হয়ে যায়। এতে বাংলাদেশ বলেন, লাও। জি, আপনার নেটওয়ার্কে হয়তো আবার সমস্যা দেখা যাচ্ছে। এই কারণে আমরা যেটা মনে করে থাকি যে ব্যবসা যতদিন পৃথিবী আছে স্লটিং হবে এবং ব্যবসা হবে। আশা করি এই ব্যবসার গোল্ডেন পিরিয়ড গুলো আগের মতো অতি দ্রুতই ফিরে আসবে। এবং দেখুন যে মার্কেটের যে আমাদের সমস্যাটা ছিল, ভাই যেটা বললো, মনিটরিং সেল কিন্তু যথেষ্ট আনাগোনা করেছে এবং মুভমেন্ট করেছে, ভোক্তা অধিকার সংস্থা মুভমেন্ট করেছে এখানে আমাদের মার্কেটটাতে। এই যথাযথ তদারকির কারণে কিন্তু আমাদের মার্কেটটা ভালো ছিল। এবং রেট নিয়ে যে কথাটা হলো, রেট কিন্তু মন্ত্রী মহোদয়ের বেঁধে দেয় রেটেই আমাদের মার্কেটে কেনাকাটা হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় 200-300 টাকা হয়েছে। এটা অসত্য না। চ্যানেল আপনার নেটওয়ার্কে হয়তো একটু, জি
সেটা কিন্তু ক্যাশ টাকার সমস্যা, আর কিছুই না। তারা ট্যানারি মালিকদের কাছে সবিনয় আবেদন নিবেদন বহু আগে থেকে করে এসেছি, আপনারা দেশ জুড়ে চামড়া পারচেস করে থাকেন, দেশ জুড়ে যদি চামড়াগুলো ডিস্ট্রিবিউশন করে টাকাগুলো, তাহলে কিন্তু চামড়াগুলো কিনতে কিন্তু অনীহা প্রকাশ কোন চামড়া সংশ্লিষ্ট লোক করবে না। চামড়া যেহেতু তারা ব্যবসা করে থাকে, এটা একটা ড্রাগ অ্যাডিক্টেড এর মতো, টাকা যদি তাদের কাছে থাকে তারা বাউন্ড পারচেস করতে। টাকার ক্রাইসিসের কারণে কিন্তু ওই দিন আর পারে না, বাইরের লিঙ্ক থেকে এবং পর্যাপ্ত পরিমাণে টাকা তাদের কাছে, এবং প্রতি বছরে কিন্তু টাকা ক্যাপিটাল থেকে চলে যায়, কমে যায়। অনেক লোক আমাদের মার্কেট থেকেই চামড়া ব্যবসা থেকে নিঃস্ব হয়ে গিয়েছে এবং ক্যাপিটাল শূন্যতায় ভুগতেছে। তা আমরা অনুরোধ করেছি অনেকবার, আবারও অনুরোধ করব, ঈদ মাত্র গেল, এইবার রবি সোমবারে তারা মাল চামড়া পারচেস করতে আসবেন আমাদের মার্কেটে, তাদের কাছে আমাদের আকুল আবেদন নিবেদন থাকবে, আমাদের যে পুরাতন টাকাগুলো আছে এই টাকাগুলো যেমন সমন্বয় করে যতটুকু হয় আমাদের চামড়ার ব্যবসায়ীদের কাছে পৌঁছিয়ে দিলে আমার মনে হয় চামড়া ব্যবসাটাকে স্মুথলি হ্যান্ডেল করতে পারবে। জি, মিজানুর রহমান আপনার কাছে আসতে চাচ্ছিলাম। মোহাম্মদ হাসানাত আলী বলছিলেন যে একটা সিন্ডিকেটের বিষয়, এই বিষয়ে আপনি কি বলবেন? না, সিন্ডিকেট আসলে এটা মানে একটা তাত্ত্বিক ব্যাপার। আসলে এখানে প্র্যাকটিক্যালি যদি আপনি খোঁজ নিয়ে দেখেন এরকম কোনো ব্যাপার এখানে ঘটে না। যেটা উনি বলেছেন যে 70% চামড়া আসলে আমাদের এখানে সংগ্রহীত হয় কোরবানির সময়, এটা সঠিক না, এটা 50 থেকে 55% চামড়া আমাদের কোরবানির সময় সংগৃহীত হয়। আরেকটা জিনিস হলো যে ওনারা আসলে মানে অনেক কিছু তাত্ত্বিক ভাবে বলতে পারেন, আসলে প্র্যাকটিক্যালি যদি লক্ষ্য করেন বিজনেসের নেচারটা কিরকম এবং চামড়ার প্রাইসটা কিভাবে নির্ধারিত হবে, এখানে অনেকগুলি জিনিস কাজ করে। যেমন চামড়ার গুণগত মান আছে, চামড়ার গ্রেডিং আছে, অনেকগুলি গ্রেডিং আছে, সেগুলি বিবেচনা করে চামড়াগুলি পারচেস করতে হয়। সবকিছু মিলিয়ে এটা সাইজের একটা ব্যাপার আছে, এগুলি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হয়। দ্বিতীয়ত আরেকটা জিনিস আছে যে আমাদের কিন্তু গত 3 বছর, এই বছরটা বিগত 6 মাস থেকে আমাদের চামড়া বিজনেস একটু রাইজ করতেছে, কিন্তু বিগত 3-4 বছর ধরে 2017 সালের পর থেকে কিন্তু আমাদের চামড়া ব্যবসা প্রতিনিয়তই ধস নামতেছিল। কারণ হলো যে আমরা অল অন এ সাডেন আমাদেরকে সাভার শিল্পনগরীতে মুভ করতে হয়েছিল, যার কারণে আমরা কিন্তু অনেকগুলি রেডিমেড বায়ার, আমাদের যেগুলি বায়ার নিয়মিত আমাদের ক্ষেত্রে চামড়া পারচেস করতো, তারা কিন্তু আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এবং ইন দ্য মেইন টাইম আপনারা যদি লক্ষ্য করেন যে আন্তর্জাতিক বাজারে কিন্তু চামড়ার প্রাইস অনেক ফল করেছে, অনেক ফল করেছে। এর প্রধান কারণ হলো চামড়া আপনার ফল করার প্রধান কারণ হলো যে মিট খাওয়াটা বেড়ে গেছে আন্তর্জাতিকভাবে, এগুলি আন্তর্জাতিক গবেষণার ফল। সুতরাং ওইখানে যদি দেখেন যে মানে যার কারণে সাপ্লাইটা অনেক বেড়েছে এবং সেই কারণে চামড়ার প্রাইস, কাঁচা চামড়া র হাইটের প্রাইস অনেক ফল করেছে। সেই হিসাবে আমাদের দেশেও ফল করেছে। এবং আমরা যে বিগত কয়েক বছর ধরে, বিশেষ করে গত 1-2 বছর ধরে আমরা যে চামড়াগুলি এক্সপোর্ট করতেছি, বিশেষ করে চায়না, ভিয়েতনাম, আপনার তাইওয়ান, এই সমস্ত দেশে যে চামড়াগুলি এক্সপোর্ট করতেছে এগুলি লো গ্রেডের চামড়া, যেগুলির প্রাইস অনেক কম, এবং এই প্রাইসে আমাদের কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকাটা বহুত কঠিন হয়ে গেছে। আপনারা জানেন যে আমাদের কিন্তু 30% থেকে 40% কেমিক্যাল বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়, এবং এটা বিশাল একটা মানে ট্যাক্স দিয়ে আমাদের ইম্পোর্ট করতে হয়। কিছু ট্যানারি আছে তারা বন্ডেড ফ্যাসিলিটিস পায়, বাকিরা কিন্তু আপনার ট্যাক্স দিয়ে আনার কারণে খুব কম্পিটিটিভ প্রাইসে আমরা পিছিয়ে থাকি। এবং সাথে সাথে আপনার যেটা হয়েছে যে মানে আমাদের এর মধ্যেই কোরবানি চলে এসেছে, এবং কোরবানির সময় আমাদের যেটা মানে আশা ছিল, এবং আমরা কোরবানির 1 সপ্তাহ আগেও আমরা জানতে পেরেছিলাম যে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে একটা নির্দেশনা দিয়েছে যেন আমাদেরকে একটু সদয় দৃষ্টি দিয়ে আমাদের যেই সমস্ত স্টকগুলি বিক্রি হয় নাই সেটাকে যেন আপনার প্লেজে রেখে বা হাইপোথিকেশনে রেখে যেন আমাদেরকে লোন দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে 2-1টা ব্যাংক, 2-1টা পার্টিকে ছাড়া তারা আগের মতোই ট্রেডিশনালি আমাদের টাকাটা অ্যাডজাস্ট করে আমাদেরকে পর্যাপ্ত টাকা সরবরাহ করেনি, যার কারণে সেটারও একটা এফেক্ট পড়েছে। কিন্তু সৌভাগ্যের বিষয় হলো যে এবার যেহেতু কিছু চামড়া আপনার কোরবানি কম হয়েছে, যার কারণে চামড়া সংগ্রহ আমাদের 10%-এর মতো কম হয়েছে, যার কারণে আমাদের যে মানে আর্থিক যে অসচ্ছলতাটা ছিল সেটা খুব একটা প্রকট হয়ে ওঠেনি। এবং সেটার জন্য ওই যে আমি আগেও বলেছি যে বিভিন্ন সংস্থাকে আমরা ধন্যবাদ দিতে চাই। জি, অনেক ধন্যবাদ। আমি একটু হাসানাত আলী আপনার সাথে কথা বলতে চাবো, একটু আমাদেরকে বলবেন যে আসলে আপনি যে সমস্যাগুলো বললেন এগুলো আমরা ঠিক আছে আমাদের দুইজন বক্তার কাছ থেকে শুনলাম যে ওনাদের আসলে মন্তব্য কি। আপনার কাছ থেকে যদি জানতে চাই যে গত বছরের তুলনায় এই বছরে যদি একটা কম্প্যারিজন আনি তখন আসলে পরিস্থিতিকে আপনি কিভাবে দেখবেন? ধন্যবাদ। দেখেন, আমি কোনো কম্প্যারিজনে যাওয়ার পক্ষে না, কারণ এটি বাংলাদেশের দ্বিতীয় অন্যতম রপ্তানি খাত। আমার আশঙ্কার জায়গা হলো যে গত 3 বছরে যেটি হয়েছে সেটি তো একটা হরিলো, গত 3 বছরে যা হয়েছে সেটা একটি ক্রাইম, গত 3 বছরে যেটি হয়েছে সেটা গরিবের পেটে লাথি মারা হয়েছে।
আমি সেই কম্পারিজনে যাব না। আমার প্রশ্ন হলো যে এবার সরকার বাহাদুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছেন ঢাকাতে 40 থেকে 45 টাকা, যেটা আমাদের মিজান ভাই বললেন। কিন্তু সেই তুলনায় যদি প্রত্যেকটা চামড়া ঢাকাতে আমি যদি বলি যে গড়ে এটা 25 বর্গ ফিট হওয়ার কথা, তো 25 বর্গ ফিট যদি হয় তো একটা চামড়ার দাম ঢাকাতে 1000 থেকে 1100 টাকা হওয়ার কথা। কিন্তু ঢাকাতে তো কোনো চামড়া 600 টাকা 700 টাকার উপরে বিক্রি হয়নি। এবং আজকে আপনি প্রথম আলোতে দেখেন, প্রথম আলোতে পোস্ততে যেখানে চামড়ার কাঁচা বাজার, যেটা হাজারীবাগের পাশে, সেই জায়গায় আজকে উত্তর সিটি কর্পোরেশনের ড্রেন থেকে চামড়া পাওয়া যাচ্ছে। আজকেও পচা চামড়া পাওয়া যাচ্ছে, সিটি কর্পোরেশনকে সেগুলো পরিষ্কার করতে হচ্ছে। এটা কিসের চিজ? এটা আমার কথা বলছি না, প্রথম আলোর কথা বলছি। আমি বলতে চাচ্ছি যে ওনারা ব্যবসা যে করছেন ওনাদেরও সমস্যা আছে। আমি মিজান ভাইয়ের সাথে একমত যে আজকে আমরা হাজারীবাগ থেকে 205টা ট্যানারি শিল্পকে অপরিকল্পিতভাবে ফোর্সলি আমরা ট্রান্সফার করলাম সাভারে। কিন্তু সাভারে সেই ট্যানারি শিল্প কি আন্তর্জাতিক মানের হয়েছে? সেখানে এখন পর্যন্ত সিইটিপি, যেটা সেন্ট্রাল ইটিপি যেটা আছে, সেটা এখন পর্যন্ত আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মানের নয়, যার কারণে ওনারা বিদেশি বায়ার হারাচ্ছেন। এবং এখানে এলডব্লিউজি নামে একটা সংস্থা আছে, যে এই এলডব্লিউজি সংস্থার সার্টিফিকেট ছাড়া বাংলাদেশের অনেক কোম্পানি তারা ফরেন বায়ারের কাছে এই চামড়াটা বিক্রি করতে পারছেন না। এটি কেন? এবং আরেকটি হলো যে এই যে অ্যাপ্লায়েন্সের যেগুলো উনি বললেন যে 30% র ম্যাটেরিয়াল বিদেশ থেকে আনতে হয়, অথচ আজকে গার্মেন্টসে আপনি দেখেন বলতে গেলে 90% ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কিন্তু আমরা দেশে তৈরি করতে পারছি। আজকে আমি বলছি সরকার এই জায়গায় কনসেন্ট্রেট করছে না কেন? সরকার এই জায়গায় গুরুত্ব দিচ্ছে না কেন? আজকে সরকার এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যেগুলো কেমিক্যাল আনতে হয় উচ্চ ট্যাক্স দিয়ে, সেই ফ্যাক্টরিগুলো বাংলা তো সরকারিভাবে বা বেসরকারিভাবে বা যৌথভাবে এই ইন্ডাস্ট্রিগুলো যদি বাংলাদেশে তৈরি করা যায়, তাহলে এই শিল্পটাকে তো আমার বাঁচানো যায়, আমার দেশের অর্থনীতি বাঁচানো যায়। আমি একটা উদাহরণ দিই, নাইজেরিয়াতে প্রচুর তেল ছিল, তারা অর্থনীতির সমস্ত বিষয়গুলোকে তেলের উপরে দিয়ে দিল। এখন সেই নাইজেরিয়ার অবস্থা কিন্তু করুন। আজকে আমি আরএনজি সেক্টরের উপরে সমস্ত রপ্তানি খাতটাকে ছেড়ে দিয়ে আজকে সরকার বসে আছে বা আমরা বসে আছি। কিন্তু 2024 এবং 26-এ যখন 7% বা 8% ট্যাক্স দিয়ে যখন আরএনজি রপ্তানি করতে হবে ইউরোপিয়ান কান্ট্রিতে, তখন অবস্থাটা কি হবে? সেই জন্য আমার আশঙ্কার জায়গা যে চামড়া শিল্প যেন বাংলাদেশের ওই সোনালী পাটের শিল্পের মতো যেন না হয়, এই জায়গায় কনসেন্ট্রেট করা দরকার। আমি মিজান ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে ওনারা সমস্যার মধ্যে আছেন, সেই সমস্যাগুলা সমাধানে এটা জাস্ট ঈদের আগে কেন বসা হয়, এটা কেন ডে পুরো বছর ওভার দ্য ইয়ার এখানে কাজ করা হয় না, এবং কাজের ক্ষেত্রে সমন্বিতভাবে যে সমস্যাগুলো রয়ে গেছে। আজকে দেখেন চায়নার যে কোম্পানিকে এই ট্যানারি শিল্প করতে দেওয়া হয়েছিল, তারা ব্যর্থ হয়েছে, তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মান রাখতে পারেনি, যার কারণে এলডব্লিউজি সার্টিফিকেট আমাদের দেশের ট্যানার মালিকরা পাচ্ছেন না। এটাও কিন্তু সমস্যা, এটাও দেখতে হবে। অবশ্যই আমরা আশা করি অবশ্যই সরকার এই বিষয়গুলোতে ব্যবস্থা নেবে। আমাদের আরেকটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, প্রিয় দর্শক, যেতে হচ্ছে আরেকটা ছোট্ট বিরতিতে, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বীজ সংলাপে। কোরবানির পশুর চামড়া এবং বাজার নিয়ে কথা বলছিলাম। আমরা অনুষ্ঠানের শেষ ভাগে চলে এসেছি। আমাদের বক্তাদের কাছ থেকে জানতে চাব, টিপু সুলতান, আপনার সাথে কথা বলতে চাচ্ছি। একটু বলবেন যে এবার এই বছর আসলে আমাদের সরকারের যে হস্তক্ষেপ করা হয়েছে এই বাজারে, এই বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, গত সব বছরের তুলনায় এই বছর হস্তক্ষেপ অনেক বেশি হয়েছে। আচ্ছা, গতবারও হয়েছিল কিন্তু এই বছর আরো বেশি, বিকজ আমরা যে মার্কেটটা ঈদের পরের দিন শেষ হওয়ার পর অনেকগুলো গাড়ি দেখলাম সরকারি সংস্থা, ভোক্তা অধিকার সংস্থা বলেন, সংরক্ষণ বলেন, আপনার মনিটরিং সেল বলেন, ভ্রাম্যমাণ আদালত বলেন, সব ছিল। ইভেন আমাদের অফিসেও তারা ঘন্টার পর ঘন্টা আমাদের সাথে ডিসকাশন করে পার করেছে, এবং চামড়ার সকল পরিস্থিতি জানার জন্য তারা খুব উদ্গ্রীব ছিল, এবং তারা অনেক জানার চেষ্টা করেছে, এবং আমরা তাদের বুঝাইতে সক্ষম হয়েছি গতকাল পর্যন্ত। এখন আজকেও মনিটরিং টিমগুলো রাস্তায় ঘোরাফেরা করতেছে এবং ওপেন করতেছে। সরকারের, আমি মনে করি যে, আমি আগেও বলেছি, 2017-কে গভর্নমেন্ট প্রোডাক্ট অফ দ্য ইয়ার ঘোষণা করেছে মাননীয় প্রধানমন্ত্রী, ভেরি গুড, এটা হাইলি অ্যাপ্রিসিয়েট। কিন্তু 17-র পর থেকে, এই ঘোষণার পর থেকে আমরা যেমন আবার বিপরীতমুখী হয়ে গেলাম, এটা তো আমি বুঝলাম না। সারা বছর আপনি দেখেন 2010 থেকে শুরু করে 15-16 অব্দি 5-6 বছর যে ব্যবসা ছিল, আপনি ইউ কান্ট ইমাজিন, চিন্তাই করা যায় না। যেমন এখন যে চামড়াটা 600-700 টাকা বিক্রি হচ্ছে, সেম কালার, সেম ফুড,
সেম গ্রেডিং, সেম থিকনেস 3500 টাকা 3800 টাকায় বিক্রি হয়েছে। এখন বিষয়টা কোথায়? বিষয়টা এত ফল পজিশনে কিভাবে পড়লো? ইন্টারন্যাশনাল মার্কেট কিন্তু ডে বাই ডে এটা কমে গেল এই 5-6 বছরের ভিতরে। আপনি দেখুন গত 19-20 আগে 18-17 থেকে কিন্তু ভালো 1500 থেকে 1800 টাকা মার্কেট ছিল। এটা কিন্তু আবার 19-20 এসে এবং করোনার গ্লোবাল প্যান্ডামিক যেটা চলছে, এই প্যান্ডামিকের বিশাল থাবায় কিন্তু সারা পৃথিবী স্থবির হয়ে গেল, বাংলাদেশের থেকে বাদ নেই। যাই হোক, তারপরে আমরা গতবার চেষ্টা করেছি করোনাকালীন সময় ঘুরে দাঁড়ানোর জন্য এই সেক্টরকে সবার সংশ্লিষ্ট মতামতের ভিত্তিতে এবং আলোচনার ভিত্তিতে এই সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করেছি। এবং এই বছরও করোনাকালীন সময় যেভাবে আমরা পার করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় না থাকলে এই সময় পার হওয়া খুব ডিফিকাল্ট ব্যাপার ছিল। অবশ্যই। মোহাম্মদ হাসানাত আলী, আপনার কাছে আসতে চাচ্ছি। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আপনার যদি কিছু জানানোর থাকে আমাদের মাধ্যমে সংক্ষেপে বলবেন। ধন্যবাদ। আমি টিপু সুলতান ভাইয়ের শুধু একটি কথা বলি যে 2017-তে যখন মাননীয় প্রধানমন্ত্রী এটা ঘোষণা দিলেন, সেই বছরে কিন্তু আমরা 123 কোটি টাকা কিন্তু আমরা রপ্তানি করেছি। কিন্তু তার পরবর্তীতে 2018-তে এসে আমরা 108 কোটিতে নেমে আসলাম। 2019-এ এসে আমরা সেটা 12% কম। 2019-এ এসে আমরা চলে আসলাম সেটা আবার 2019-20-এ আসলাম 73 কোটি টাকায় আমরা চলে আসলাম। কিন্তু 2021-20-এ কিন্তু আমরা বেড়ে গেছি, বেড়ে যে 101 কোটি টাকা আমরা কিন্তু আর্নিং করেছি। এটা কিন্তু একটা আশার খবর, 18% বেড়ে গেছে। এরপরে আমরা 2021-22-টাকে আমরা কিন্তু প্রায় 5 বিলিয়ন রপ্তানি করব মর্মে আমরা টার্গেট ঠিক করেছি। আমরা এই টার্গেটকে অ্যাচিভ করার জন্য আজকে সারা বছর ব্যাপী যে সমন্বয় এটি করা দরকার। এবং একটি জিনিস খুবই কষ্ট, আজকে আমার বাংলাদেশের যে লবণ উখিয়াতে, সেখানে লবণ 1 টাকা কেজি 2 টাকা কেজি। তাহলে এই লবণ এই চামড়া শিল্পের জন্য প্রয়োজনীয়, কেন এই প্রত্যেক জেলায় আজকে টিসিবির মাধ্যমে বা সরকারি মেকানিজম ইউজ করে এই লবণটা সহজলভ্য করা হয় না? প্রত্যেকটি ক্ষেত্রে একটি সমন্বয়হীনতা, প্রত্যেকটি ক্ষেত্রে একটি মিসকোঅর্ডিনেশন, এখানে কয়েকটি পক্ষ জড়িত থাকে। আমি মিজান ভাইয়ের সাথে একমত, যেখানে ট্যানারি শিল্প, এখানে মধ্যস্বত্বভোগী যারা আপনারা, টিপু ভাই আপনারা যারা আছেন, এবং যেখানে বিক্রেতা, এর সাথে জড়িত আমার লবণ, এখানে প্রায় 5 লক্ষ লোক কাজ করে। এবং দুঃখজনক হলো সত্য যে ট্যানারি যখন হাজারিবাগ থেকে যখন সাভারে করা হয়, তখন ছোট বড় মিলে 54টি শিল্প কারা প্লটই পায়নি ইয়েতে, কি বলে যে সাভারে, এবং প্লট না পাওয়ার কারণে তারা কিন্তু ব্যবসা বন্ধ হয়ে গেছে। প্রায় 1 লাখের উপরে লোক চাকরিহীন হয়ে গেছে। এখনো এই শিল্পের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে 5-6 অবশ্যই আপনার বিষয়গুলোকে আমরা আশা করি আমাদের মাধ্যমে আসলে গুরুত্ব দেওয়া হবে। জি, আমি মিজানুর রহমান আপনার সাথে কথা বলে আজকে অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। না, তেমন কিছু নেই। তবে মানে প্রথমতই বলতে চাই যে এবার আসলে চামড়া সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই যে মানে আমরা মোটামুটি একটা মানে প্রতি বছর যে আমাদের যে একটা বদনাম হয় সেটা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন, এবং সেই ক্ষেত্রে মানে সরকারেরও একটা বিশেষ ভালো হাত ছিল। যেমনটি একটা উদাহরণ আমি শুধু যে বলতে চাই যে সিলেটে যেমন একটা সিলেট সিটি কর্পোরেশন একটা উদ্যোগ নিয়েছেন, মহতি উদ্যোগ, যে যারা চামড়া বিক্রি করতে না পারবেন তারা যেন একটা নির্দিষ্ট স্থানে সিটি কর্পোরেশনের নির্দিষ্ট স্থানে সিটি কর্পোরেশন নিজস্ব ব্যবস্থাপনায় কিনে নেবেন এবং তারা প্রিজার্ভ করবেন। এই ধরনের উদ্যোগগুলিও কিন্তু এটা আমাদের যে জন্য লক্ষণীয় হয়েছে। কারণ দেখা যাচ্ছে যে সিলেট এবং চিটাগাং এই দুইটা জায়গার চামড়াই বেশি সবসময় একটা প্রবলেম তৈরি করতো, এবং সেটা এবছর হয়নি, যার কারণে আমরা আসলে স্বস্তির একটা জায়গায় আসছি। তবে সামনে আমরা আশা করতেছি যে আগামী বছরগুলিতেও আমরা মানে আগে থেকেই, যেমনটি আমাদের হাসনাত ভাই বলেছেন, আগে থেকেই আমরা একটা বৃহৎ পরিকল্পনা নিয়ে আগিয়ে যাব এবং আমাদের দেশীয় সম্পদ রক্ষা করব, এবং তা থেকে আমরা আমাদের আগের যে ঐতিহ্য আসছিল চামড়া রপ্তানি সেটা থেকেও আরো আগে যাব সে আশাবাদ ব্যক্ত করছি। জি, অবশ্যই আমরাও সেটাই আশা করছি। প্রিয় দর্শক, আজকের মতো বিট সংলাপ এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য। আবারও ফিরে আসবো নতুন কোনো আয়োজনে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।